সিকিম। 3 দিকে 3 দেশ ঘেরা এই সিকিম ভারতের সবথেকে সুন্দর পাহাড়ি রাজ্যগুলোর মধ্যে একটি, যার প্রত্যেকটি কোণে কোণে এত সৌন্দর্য ভরা রয়েছে যা দেখতে দেখতে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়বেন, তবু দেখা শেষ হবে না। যদিও কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি ও তিস্তার বানে আজকের এই সিকিমের জনজীবন আর পর্যটন শিল্প সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত আর বিপর্যস্ত, তা সত্ত্বেও বর্ষা বাদে বিভিন্ন ঋতুতে সিকিমের প্রাকৃতিক বৈচিত্র্যের বাহার সত্যিই আপনাকে দেবে একটা না ভুলতে পারার মতো অভিজ্ঞতা। চায়না, নেপাল আর ভুটান দিয়ে ঘেরা তুষার আর রডোডেন্ড্রনের রাজ্য এই সিকিম তার সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর কিন্তু ভিড় করেন হাজারো হাজারো পর্যটক। আর এই বছর ছিল আমাদের পালা, তাই আর কি, রইল ঝোলা চললো ভোলা, সঙ্গে নিয়ে বাদাম ছোলা। বেরিয়ে পড়লাম আমরা সিকিমের উদ্দেশ্যে। এবার কোথায় যাব, কোথায় থাকবো, কত খরচ, সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে আমাদের এই সিকিম সিরিজে। তাহলে চোখ রাখুন টিভি বা মোবাইলের স্ক্রিনে আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। আর আমরাও এবারে সিকিম ট্যুরের গল্পটা চালু করি। সো লেটস গো। শুরুতেই বলে রাখি যে আপনারা এই মুহূর্তে যা দেখছেন তা কিন্তু মে মাসের সিকিমের চেহারা। আশা করব বর্ষার পরেই এই মুহূর্তের সব বিপর্যয় কাটিয়ে সিকিম আবার আগের সৌন্দর্য নিয়ে ফিরে আসবে আপনাদের কাছে। আপনারা চাইলে সিকিম ট্যুর অনেকভাবে করতে পারেন। ইস্ট হয়ে নর্থ, নর্থ হয়ে ইস্ট, শুধু নর্থ সিকিম, শুধু ইস্ট, অথবা শুধু ওয়েস্ট সিকিম, অনেকভাবেই। এবার ওয়েস্ট সিকিম না হয় পরের ট্রিপের জন্য তোলা থাক। আমাদের এবারের রুট ছিল এনজিপি থেকে নর্থ সিকিম হয়ে ইস্ট সিকিম ঘুরে আবার ব্যাক টু এনজিপি। আর নর্থ সিকিম যেতে গেলে যেখানে প্রথম দিনের হল্ট হওয়া উচিত তা হলো সিকিমের রাজধানী গ্যাংটক। এবার প্রশ্ন, যাবেন কিভাবে? দেখুন, 3 ভাবে যেতে পারেন। 1, আমাদের মতো ট্রেনে যান। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো এনজিপিগামী ট্রেন ধরে এনজিপিতে নামুন, অথবা বাসে শিলিগুড়িতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছান। এবার ট্রেন হোক বা বাসে, এনজিপি হোক বা শিলিগুড়িতে, সেখান থেকে আপনি শেয়ার গাড়িতে 400 থেকে 600 টাকা দিয়ে অথবা গাড়ি বুক করে 4000 থেকে 4500 টাকা দিয়ে গ্যাংটক পৌঁছন। এটা কিন্তু সিজন বেসিসে ভ্যারি করতে পারে। আর শেষ উপায়, যদি প্লেনের টিকিট পান তাহলে কেটে ফেলুন, সিকিমের প্যাকিয়ং এয়ারপোর্টে নামুন, নেমে গাড়ি বুক করুন, গ্যাংটক পৌঁছে যান। এনজিপি বা শিলিগুড়ি থেকে তিস্তা বাজারের রাস্তা ধরে গ্যাংটক প্রায় 115 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তাই সেবক স্টেশনের সামনে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু খাবার খেয়ে নিতে পারেন। আমরা যদিও এসেছিলাম বন্দে ভারতে, তাই লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো কিন্তু আমাদের ট্রেনেই হয়ে গেছিল। সেই জার্নিটাও কিন্তু বেশ মজার। যদি সেটা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। যাই হোক, ড্রাইভার লুক্কা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এখন এনজিপি থেকে সেবক রোড হয়ে তিস্তা বাজারের রাস্তা ধরে চলে এসেছি বেঙ্গল আর সিকিমের বর্ডারের কাছে। আর আমাদের সামনে এখন রংপো বাজার। তো আমরা এখন বেসিক্যালি দাঁড়িয়ে আছি রংপো চেকপোস্টের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে রংপো। আর আমার বাঁ দিক দিয়ে এই যে বয়ে যাচ্ছে তিস্তা নদী, মানে খুব সরু একটা শাখা হয়ে গেছে, কিন্তু জলের স্রোতটা খুব মানে ভালো দেখা যাচ্ছে। বাকিটা চড়া পড়ে গেছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এটা বর্ষাকালে চেহারাটা অন্য একটা চেহারা হবে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। সেটা হচ্ছে যে এই যে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা কিন্তু রংপো বাজার হয়ে এটা জুলুকের দিকে চলে যায়, মানে জুলুক, ইস্ট সিকিম এই সাইডটা যেতে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে। আর আমরা যদি সিংটাম, গ্যাংটক, নামচি, লাচেন এই রুটটা ধরে, মানে যেটা আমাদের এই মুহূর্তের রুট নর্থ সিকিম যেতে গেলে কিন্তু আমরা এই রাস্তাটা ধরবো সোজা।
রংপো বাজার থেকে সিকিমের রাস্তা ধরে যখন আমরা গ্যাংটক ঢুকলাম, তখন সারা শহর কিন্তু সন্ধ্যের আলোয় সেজে উঠেছে। আমাদের উদ্দেশ্য ছিল শহরের এই ভিড়কে কাটিয়ে একটু শান্ত জায়গাতে ঘাঁটি গাড়া। তাই উঠলাম গ্রেট ইস্টার্ন হোটেল রেসিডেন্সিতে, যা মূল শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, ইস্ট সিকিম যাওয়ার রাস্তার ঠিক পাশেই। এখানে একদিন থাকার জন্য হোটেল রুমে যা যা থাকা উচিত, মানে খাট, বালিশ, কম্বল, আলমারি, আয়না, কোমোড, গিজার, বেসিন সবই কিন্তু আছে। এখানে ডবল বেডরুমের ভাড়া 1200 টাকা, তবে সেটা অন্য হোটেল বা সিজন বেসিসে ভ্যারি করতে পারে। ফুডের কস্ট আলাদা। আপনি booking.com কিংবা মেক মাই ট্রিপ থেকেও কিন্তু বুক করতে পারেন। যদিও যদি ডিরেক্ট কন্ট্যাক্ট পেতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। খাবারের কোয়ালিটি কিন্তু এখানে বেশ ভালো, মানে মেনু দেখে আপনি যা যা চাইবেন সবই পেয়ে যাবেন। আর তার সাথে অল্প হিন্দি আর বাংলা জানা কোনো বিদেশিনীকে যদি পেয়ে যান, তাহলে কথায় গল্পে ডিনার কিভাবে কখন শেষ হয়ে যাবে সেটা আপনার খেয়ালই থাকবে না। সিকিমে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল গরমা গরম আলুর পরোটা দিয়ে একটা সুস্বাদু ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য লাচুং। তবে নর্থ সিকিম আর্মি জোন বলে সেখানে যেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই পারমিট জোগাড় করতে হবে, যেটা আপনার ড্রাইভার কিংবা হোটেলকে বললে ওরাই ব্যবস্থা করে দেবে। আর এখানে আপনার লাগবে পার হেড 500 টাকা, এক কপি ছবি, যে কোনো ফটো আইডি প্রুফ যেমন ভোটার আই কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। আধার কার্ড কিন্তু এখানে চলবে না। তবে পারমিটের ঝামেলা সেরে আপনি যখন শহর থেকে বেরিয়ে নর্থ সিকিমের দিকে রওনা দেবেন, তখন কিন্তু হঠাৎ করেই আশেপাশের প্রকৃতির একটা অন্যরকম রূপ আপনার চোখে ধরা দিতে শুরু করবেই, ঠিক যেমন আমাদের হলো। মাঝে মাঝেই হালকা বৃষ্টিতে গাড়ির কাঁচ ঝাপসা হয়ে গেলেও মেঘ সরে যেতেই আর বৃষ্টি কমে যেতেই চারপাশের যে ছবিটা আমাদের চোখে পড়েছিল, আমরা কিন্তু বারবার গাড়ি থামাতে বাধ্য হয়েছিলাম। ও হ্যাঁ, যারা শেয়ার গাড়িতে যাবেন তাদের কিন্তু এমজি মার্গ থেকে 2 কিলোমিটার উপরে ভাজরা স্ট্যান্ড থেকে বড় গাড়ি বুক করতে হবে, কারণ নর্থ সিকিমে ছোট গাড়ি ঢুকবে না। যাই হোক, আপাতত গ্যাংটক থেকে লাচুং প্রায় 120 কিলোমিটার, মানে প্রায় 6 ঘন্টার ধাক্কা। তবে এত সবুজ পাহাড়, সাদা মেঘ আর রঙিন ঘরবাড়ি দেখতে দেখতে জার্নিটা কিন্তু আপনার বোরিং লাগবে না। আর এই পথেই আপনাদের সামনে পড়বে 7 সিস্টার্স ওয়াটারফলস, তার পরে পরেই পড়বে তিস্তা ভিউ পয়েন্ট, আর তারপরেই নাগা ফলস। আর এইসব সাইট সিইং সেরে আপনি যখন টুং চেকপোস্টে এসে পৌঁছাবেন, সেখানে আপনার পারমিট চেক হয়ে তবেই আপনি লাচুং ঢুকতে পারবেন। তবে হ্যাঁ, মঙ্গনের পথ ধরে লাচুং এর মেইন রুট বন্ধ ছিল বলে আমরা কিন্তু সাংকালাং রোড ধরে টুং পৌঁছেছিলাম, যেটা প্রায় আরো 1.5 ঘন্টার জার্নি। আর রাস্তাটাও বেশ রিস্কি। এইটা হচ্ছে বেসিক্যালি চুংথাং ভ্যালি। আর চুংথাং ভ্যালির যে ভিউটা, এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মানে এই যে গ্রিনারিটা, লাশ গ্রিন, এই যে বিউটিটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা আপনারা এক্ষুনি দেখতে পাচ্ছেন, যে চেহারাটা, এই যে নদীর চেহারা, নদীর পাড়ে এই যে পাথরগুলো ছিল, এখান থেকে যে ড্যামটা তৈরি হচ্ছিল এই জায়গাটাতে, যখন গত বছর যখন বান এসেছিল এবং বানের জন্য যখন এই জায়গাটা পুরো ভেঙে গেছিল বা টুকরো হয়ে গেছিল, কি চেহারা হয়েছে জায়গাটা, সেটা আপনারা এখান থেকে দেখুন। দেরি হয়ে গেছিল বলে আমরা কিন্তু চুংথাং ভ্যালিতেই একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ মানে ওই হালকা ফুলকা।
আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা চুংথাং ভ্যালি থেকে খুব একটু হলেও দেখা যাচ্ছে, আমার চোখ বারবার ওদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটার জন্য লাচুংয়ে এসছি, দ্যাট ইজ বরফ। তো আমি যদি ক্যামেরাটাকে ওই দিকে ঘোরাই টুয়ার্ডস লাচুং, ওই মাথায় দেখুন মেঘের মাঝখান দিয়ে যদি খুব ভালো করে দেখেন, একদম পিকে, একদম টপ পিকে ওখানে কিন্তু বরফ দেখা যাচ্ছে। অ্যান্ড দ্যাট মিনস আমাদের লক্ষ্য পূরণ হবে। চুংথাং পেরিয়ে লাচুং আরো 1 ঘন্টার রাস্তা। তবে যাত্রাপথে যেটা সব থেকে দেখার মতো সেটা হলো ভীমনালা ফলস। আর এত উঁচু থেকে পড়ার কারণে এর আরেক নাম কিন্তু অমিতাভ বচ্চন ফলস। আর সেখানে শুধু ওয়াটারফলসের মজাই নয়, আরো প্রাপ্তি হবে রাস্তার পাশে একটা লাইভ ক্যারাওকে হাউস। আর সেখান থেকেই রওনা হওয়ার ঠিক 45 মিনিটের মধ্যেই আমাদের স্বাগত জানালো লাচুং, আর আমরাও পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা আস্তে আস্তেই আমার চারপাশে, জাস্ট চারপাশে ওই যে দূরে আমাকে যেটা ওয়েলকাম করলো সেটা হচ্ছে বরফ। এইটার জন্যই তো এখানে আসা। আর জাস্ট অ্যাপল ভ্যালি থেকে সামনে তাকালেই চোখে পড়ছে সাদা 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 বরফ। আমি জাস্ট একটু আগে শুনিয়ে নিয়েছি যে কালকে এখানে বরফ পড়েছে। সো খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট এটা। আর আমরা যে রুমটাতে আছি সেই রুমটার স্পেশালিটি দেখাতে গেলে আপনাদেরকে আমার রুমে নিয়ে যেতে হবে। চলুন রুমটা দেখাই। এই হচ্ছে আমার রুম। অনন্যা অলরেডি রেডি হচ্ছে, অক্সিজেন নিয়ে কি করছে আমি জানি না, বাট এই হচ্ছে উডেন সেট আপ রুমের। অসম্ভব সুন্দরভাবে লাইটিং করা, চারপাশে সুন্দর করে সাজানো বিছানা দুজনের, এখানে একটা আয়না, এখানে টিভিও রয়েছে, আর তার সাথে সাথে একটা উডেন এখানে আলমারি, যেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখার জন্য। উপরে একটা সুন্দর ছবিও রয়েছে। আর তার সাথে সাথে বাথরুম সেট আপটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম সেট আপ। এখানে একটা আয়না, বেসিন, এখানে কল রয়েছে, গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা রয়েছে, আমি একটু আগেই দেখেছি। তার সাথে সাথে কমোড, সাজানো গুছানো, খুব সুন্দর খুব সুন্দর। মানে লাইটিং থেকে শুরু করে সেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর। প্রাইসিং একদম নর্মাল প্রাইসিং। আমি ডিটেলস সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই অবশ্যই দেখবেন। এই হচ্ছে আমার ঘরের ব্যালকানি। আর ব্যালকানি থেকে বেরোলেই এই যে হচ্ছে সাজানো টেবিল চেয়ার, যে টেবিল চেয়ারে বসে আপনি আরাম করে কফি খেতে খেতে বাইরের শোভা এনজয় করতে পারেন। আর বাইরের কি শোভা সেটা এবার দেখাই। এই হচ্ছে ব্যালকানিতে দাঁড়িয়ে সামনে বিশাল বড় ভ্যালি, আর এখানে সুন্দর করে সাজানো ছোট 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 বাড়ি। আমি আশা করছি সন্ধ্যেবেলা এখান থেকে যখন আলোগুলো জ্বলবে অসম্ভব সুন্দর লাগবে। আর অ্যাপেল ভ্যালি কেন বলা হয় সেটা দেখাই। সেটা হচ্ছে এই যে দূরে আপনি যদি দেখেন সুন্দর আপেল গাছে ফুল ফুটেছে, কিছুদিনের মধ্যেই এখানে আপেল হবে। আর তার থেকেও বড় বড় এবং সব থেকে বড় কারণ যেটা, যে কারণে এখানে আসা, একটু আগে দেখিয়েছিলাম, আবার দেখাই। এই ব্যালকানি থেকে আপনি যদি সোজা উপরের দিকে তাকান, পুরো বরফ, পুরোটাই বরফ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা সুন্দর। সো আর দেরি করবেন না, যারা লাচুংয়ে আসবেন বলে প্ল্যান করছেন, চুপচাপ ঠান্ডা মাথায় একদম ডেসক্রিপশন থেকে সমস্ত কিছু দেখে নিয়ে বুক করে ফেলুন। আর কিছু নয়, চলুন রেডি হই। শুধু আমাদের রুমই নয়, এখানে প্রত্যেকটা রুমই যথেষ্ট পরিষ্কার ও সাজানো গোছানো। আর রুম থেকে বাইরের ভিউটাও যথেষ্ট ভালো। তার সাথে সুন্দর করে সাজানো এখানকার ডাইনিং রুম। আর সব থেকে সুন্দর রিসর্টের কর্মচারীরা, প্রশান্ত, দিবস, এরা প্রত্যেক মুহূর্তে আমাদের যাবতীয় যা কিছু দরকার এত জলদি ব্যবস্থা করে দিয়েছে, সত্যি প্রশংসা করার মতো। আর এরই সাথে দারুণ এদের হাতে বানানো খাবার। আর এরই সাথে যদি যোগ হয় লাচুংয়ের গায়ে জ্বলে ওঠা জোনাকির মতো সন্ধেবেলার আলো, ক্যাম্পফায়ারের আগুন, গরম কফি আর ম্যাগি, আর কি চাই।
মানে সত্যি আহ সে আহা তাক, মানে সত্যি গরম কফিটাকে মন ভরে গেল। তার সাথে সাথে ব্যালকনি থেকে সন্ধ্যেবেলার লাচুংকে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে লাচুং। এই গরম কফিটা তার সাথে সাথে ফাটাফাটি লাগছে। আর তার সাথে সাথে দুটো ইনফরমেশন দিয়ে দিলে বোধহয় আপনাদের আরও কাজে লাগবে। এক হচ্ছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের 12 তারিখ, আর টেম্পারেচারও এই মুহূর্তে কিন্তু 12তে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড কমফোর্টেবল সুদিং একটা টেম্পারেচার। যাদের ঠান্ডার বাদিক তাদের প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে, বাট আমার কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না। জানি না কালকে 0 পয়েন্ট বা ইয়ুমথাং ভ্যালিতে কীরকম লাগবে। আর একটা জিনিস এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে যে মনের দুঃখ কষ্ট কমানোর জন্যে যে মেডিসিনটা লাগে সেই মেডিসিনের দোকান কিন্তু এখানে প্রচুর। কিন্তু যদি আপনার কোনো কারণে শরীর খারাপ হয় এবং তার জন্য যদি আপনার মেডিসিন লাগে, সেই মেডিসিনের সব কিন্তু আমি এই ধারে কাছে কোথাও আমি দেখতে পাইনি। এখানে শুনলাম যে ওই মেডিসিন আনতে গেলে কিন্তু আপনাকে আর্মি ক্যাম্প অবধি যেতে হবে। সুতরাং যারা যারা লাচুংয়ে আসছেন, একটা ভালো অ্যাডভাইস দিয়ে রাখি, মেডিসিন যত যা কিছু লাগে দরকারি সেগুলো কিন্তু আগে থেকে কিনে রাখবেন। ওকে, গোড়াতেই গন্ডগোল। অনন্যার শরীর খারাপ, তাইও যেতে পারবে না। সো আমাকে একাই বেরোতে হলো। যদিও সিকিম ওর আগেই ঘোরা, কিন্তু এটা আমার প্রথম নর্থ সিকিম ট্যুর, তাই খারাপ লাগা আর এক্সাইটমেন্ট দুটোই কিন্তু আমার একসাথে হচ্ছিল। লাচুংয়ে দেখার মতো মূল জায়গা 3টে, ইয়ুমথাং ভ্যালি, তারপরে 0 পয়েন্ট, আর অন্যদিকে মাউন্ট কাটাও। অ্যাপেল ভ্যালি রিসর্টের দৌলতে আমাদের এবারে মাউন্ট কাটাও যাওয়ার কিন্তু দরকার পড়েনি, কারণ আমাদের ব্যালকনি থেকেই মাউন্ট কাটাও খুব সুন্দরভাবে দেখা যায়। গাড়ি বুক করলে 0 পয়েন্ট যাওয়ার খরচটা কিন্তু ধরাই থাকে, কিন্তু শেয়ারে গেলে আপনার সিজনের হিসেবে প্রায় 500 টাকা পার হেড এক্সট্রা লাগতে পারে। আর হ্যাঁ, লাগুক বা না লাগুক, 0 পয়েন্ট যাওয়ার পথে অক্সিজেন সাপোর্ট, কোকা 30, কর্পূর এগুলো কিন্তু অবশ্যই রাখবেন, না হলে হায়ার অল্টিটিউডে আপনার কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। ইয়ুমথাং ভ্যালি ডিসেম্বর থেকে এপ্রিলের শুরু অবধি বরফের চাদরে ঢাকা থাকলেও মে মাসে এসে কিন্তু বরফ পাওয়ার চান্স এখানে খুবই কম। যদিও প্রায় 12,000 ফিট হাইটে থাকার জন্য এখানে ঠান্ডা কিন্তু প্রচন্ডই বেশি, তবু বরফ না পেলেও চারদিকে রডোডেন্ড্রনে মোড়া এই উপত্যকার যে সৌন্দর্য আপনার চোখে পড়বে, তাতে আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য। সারা ভ্যালি জুড়ে ছোট 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 বেগুনি ফুল মানে অজস্রভাবে ফুটে রয়েছে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর সামনে এই যে লাচুং নদী আর তার উপরে পাহাড়ের যে সৌন্দর্য, আর সামনে এই পতাকা, আহা হা, ওয়াও, মানে মুখ দিয়ে সত্যি শব্দ বেরোচ্ছে না, জাস্ট বেরোচ্ছে ওয়াও। এই যে আমার হাতে সোজাসুজি দেখছেন, ওখান থেকে একটু পেরিয়ে গেলেই ওখানে কিন্তু একটা ছোট্ট সাঁকো করা আছে। ওই সাঁকোটা পেরিয়ে আপনি কিন্তু ওপারে ঘুরে আসতে পারেন। এখান দিয়ে যাওয়াটা কিন্তু একটু চাপ হবে, কিন্তু আপনি যদি ওখানে যান, ওখান থেকে কিন্তু আরামসে আপনি পেরোতে পারবেন। আর এরই সাথে যদি যোগ হয় লাচুং নদীর জলের শব্দ, আর নদীর পাড়ে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে যদি আপনি প্রকৃতির সৌন্দর্যটাকে একবার পুরোপুরি উপভোগ করে নিতে পারেন, আপনার পয়সা উসুল হয়ে যাবেই। আর কি চাই? এই সময়টা কিন্তু এখানে ফুলের সিজন, আর ফুল বলতে চারদিকে যদি আপনাকে দেখাই তাহলে আপনার মন ভরে যাবে। এই দেখুন আমার সামনে ওই পাহাড় থেকে বরফ নামছে, যেদিকে দেখাচ্ছে শুধু মেঘ আর বরফ, আর তার ঠিক নিচে গোটা ভ্যালিটা লালে লাল হয়ে আছে, লালে লাল, জাস্ট লালে লাল। আর এখানে আবার হলুদ, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল আর ফুল, ফুল আর ফুল। মানে এই সিজনটা কিন্তু রডোডেন্ড্রনের সময়, আর এই কারণটার জন্য এই জায়গাটা এই সময়টাতে পুরো অন্য একটা কালারের চেহারা নিয়ে নেয়। তো যদি আপনারা মে মাসে বা এই পিরিয়ডের দিকে আসছেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা একদম পাক্কা পাবেনই পাবেন। তবে এর আগে সিজনে এলে আপনারা পুরো এরিয়া জুড়ে হয়তো বরফ পাবেন, কিন্তু এই সৌন্দর্যটা পাবেন না। সো এক এক সময়কার এক এক রকম ভ্যারিয়েশন, আপনারা সেই রকম ভাবেই আসবেন বুঝে শুনে।
লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি প্রায় 23 কিলোমিটার। এবার আরো 25 কিলোমিটার গেলে আমাদের গন্তব্য পড়বে 0 পয়েন্ট। রাস্তা আরোই খাড়াইয়ে উঠছে, কারণ 0 পয়েন্টের উচ্চতা আরো বেশি, প্রায় 15,300 ফিট। মানে বুঝতেই পারছেন, মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা। তবে আপনার লাক যদি ভালো হয় তাহলে আপনি কিছুটা স্নোফলও পেয়ে যেতে পারেন। ও হো 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 হো, ও হো 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 হো, একটা দৃশ্য দেখাই আপনাদেরকে, জাস্ট দৃশ্যটা দেখাই। আমার গায়ের উপর ঝিরঝির ঝিরঝির করে পড়ছে বরফ, স্নোফল। আই এম টু লাকি, আই এম ফিলিং টু লাকি। উল্টো দিকটা দেখুন, স্নোফলের চেহারা, পুরো পাহাড়টা বরফে কিন্তু ঢেকে যাচ্ছে আস্তে আস্তে স্নোফলে। আমার গায়ের উপর স্নোফল হচ্ছে, এই দেখুন, পুরো আমার হাতের উপর স্নোফল হচ্ছে, গুড়ি 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 স্নোফল। ও দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ, ভাবা যায় না। মানে আমি এই যে জিনিসটার জন্য আমি এসেছিলাম এখানে, যে বরফ দেখবো এবং বরফের সাথে সাথে স্নোফল, আই এম ফিলিং টু লাকি, আই এম ফিলিং টু লাকি। আমার সারা গা কিন্তু বরফে সাদা হয়ে যাচ্ছে, জাস্ট বরফে সাদা হয়ে যাচ্ছে। মানে আমি আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো আমার পুরো পুরো এই আমার সোয়েটার পুরো সাদা হয়ে যাবে। ওই পাশে যে পাহাড়টাকে আমরা এক্ষুনি দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু পুরো পাহাড়টা আস্তে আস্তে পুরো ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। এটা কিন্তু ধোঁয়া নয়, এটা কিন্তু বরফ, স্নোফল হচ্ছে। ওহো, আহা। আর বরফ ভিডিও দেখে কি মনে হচ্ছে? সত্যি আমার চোখের সামনে আমি যা দেখতে পাচ্ছি দেখে আমার সত্যি সেই গানটা মনে পড়ে যাচ্ছে, ये हंसी वादियाँ ये खुला आसमां। মে মাসের মাঝামাঝিতে কিন্তু এখানে বরফ এতটাও মারাত্মক কিন্তু নেই। আমার পাটা আলকাচ্ছে, এখানে পাথর ফাথরের উপর দিয়ে যাচ্ছি। কিন্তু যদি আপনারা মের একটু আগে আসেন, মানে যেমন ধরুন এপ্রিল, সেই সময় এলে কিন্তু এখানে ফাটিয়ে বরফ। কোকাধারটি কিন্তু আমি খাইনি, অন্য কোনো কিছুও খাইনি। দেখা যাক কতক্ষণ এক্সিস্ট করতে পারি। শুধু কোকাধারটিই নয়, কর্পূর, অক্সিজেন সাপোর্ট কোনোটাই কিন্তু আমি ইচ্ছে করে নিইনি। দেখি না কি হয়। আশ্চর্যের ব্যাপার, সেগুলো আমার কোনো দরকারেও লাগলো না। আস্তে আস্তে কিন্তু অ্যাক্লিমেটাইজ করছে। আমি একটু আগে টুপিটা সরিয়ে ফেললাম, এখন অতটাও মারাত্মক ঠান্ডা আমার লাগছে না, শুধু একটু হালকা হালকা হাঁপানি হচ্ছে। হাঁপানি হচ্ছে মানে একটু হালকা এমন লাগছে যে এই অনেকক্ষণ ধরে ছুটলে যেরকম দম বেরিয়ে যায় সেরকম লাগছে। তবে চারদিকে বরফ, তো বরফ ডাকছে, আমি ওইখানটায় যাব। অসাধারণ লাগছে, অসাধারণ। চারদিকে শুধু বরফ আর বরফ। শুধু আমার একটাই জিনিস এখানে দাঁড়িয়ে প্রচন্ড খারাপ লাগছে, অনন্যার শরীর খারাপ, অনন্যা আসতে পারলো না। বাট আশা করি নাথুলা পাসে যখন যাব সেখানেও বরফ পাবো, সেখানে আশা করি এনজয় করতে পারবে। বাট আপনারা আশা করি আমার সঙ্গে ভিডিওটা দেখছেন, আপনারা আনন্দ করছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এবং বাকিটা যেতে যেতে দেখাই, চলুন। আমার পা বরফের হাত থেকে বাঁচানোর জন্য আমি কিন্তু ইয়ুমথাং ভ্যালি থেকে গামবুট ভাড়া নিয়েছিলাম 100 টাকা দিয়ে। আপনারাও অবশ্যই নিয়ে নেবেন। কিন্তু এখানে বরফ দেখে পাগল হয়ে পাগলামি করবো না, সেটা কি হয়? তাই চ্যালেঞ্জ করে খুলে ফেললাম সব কটা জামা। আর আমার কাণ্ড দেখে লোকজন ধরেই নিল যে আমি সত্যিই বোধহয় পাগল হয়ে গেছি। আজ আপাতত আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাচংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। লাচেনের রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের এবারের ট্রিপের লিস্টে লাচেন কিন্তু ছিল না। সো আগলা স্টপেজ আর কোথায়? চারপাশের পাহাড়ি শোভা, সবুজ নীলের মাঝখানে বরফের চূড়া আর সূর্যের আলোর ছটা, এই সব উপভোগ করতে করতে আমরা মঙ্গনের রাস্তা ধরে পৌঁছে গেলাম সিধা গ্যাংটক।
ঠিকানা ছিল হোটেল হোয়াইট মাউন্টেন, যেটা এমজি মার্গ বা ম্যালের একদম কাছে। তবে আশেপাশে আরো ভালো হোটেল কিন্তু আছে, যেমন পাইন রিজ হোটেল, শ্বেতা অম্বর লজ। আমি ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তবে সন্ধ্যেবেলা হোটেলে বেকার বসে না থেকে এমজি মার্গে এক চক্কর ঘুরে আসতে পারেন, আর চাইলে কিছু কেনাকাটিও করে নিতে পারেন। যদিও সেখানকার ভিড় দেখে আপনার কলকাতার নিউ মার্কেটের থেকে আলাদা কিছু মনে হবে না, তবে কপালে থাকলে কিছু চেনা মানুষের দেখা পেয়ে যেতে পারেন, যারা আপনারই মতো সিকিম ট্যুরে এসেছেন। এমজি মার্গে জিনিসপত্রের দাম কিন্তু খুব বেশি, তাই নিচে লাল মার্কেটে গিয়ে আপনারা কিন্তু কেনাকাটি করে নিতে পারেন, সস্তা পড়বে। এছাড়া ম্যালের একদম শেষে আছে একটা রাধাকৃষ্ণ মন্দির। এটাও কিন্তু বেশ দেখার মতো মন্দির, পারলে ঘুরে আসবেন, ভালো লাগবে। তবে ম্যালের বেস্ট যে জিনিসটা আমার চোখে পড়েছিল সেটা এবার দেখাই আপনাদের। এমজি মার্গে প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা মিস করে যাই। এটা প্রাইভেট পড ফর ব্রেস্ট ফিডিং, যেটা সিকিম গভর্নমেন্ট বানিয়েছে এমজি মার্গে, যেটা আমার মতে বলে যে অত্যন্ত ইউজফুল একটা জিনিসের মধ্যে একটা। কারণ এখানে কিন্তু অনেকেরই এই দরকারটা হতে পারে, একটা ইউনিক কনসেপ্ট, অত্যন্ত ইউনিক কনসেপ্ট, যেটার জন্য আমি সত্যি সিকিম গভর্নমেন্টকে একটা বিশাল বড় ধন্যবাদ জানাবো। বাই দ্য ওয়ে, যারা সকাল সকাল গ্যাংটক পৌঁছে যাচ্ছেন তারা কিন্তু গ্যাংটকে একটা সাইট সিইং করে নিতে পারেন। এখানে আপনাকে কিন্তু আলাদা করে একটা ছোট গাড়ি বুক করতে হবে, ভাড়া পড়বে 2000 টাকার মতো, অথবা শেয়ার ক্যাব নিয়ে নিলে পার হেড প্রায় 200 থেকে 300 টাকার মতো বা 400 টাকার মতো খরচ হতে পারে, সেটা সিজন বেসিসে। একটা গোটা বেলা কিন্তু আপনার লাগতে পারে এই সাইট সিইং এ, সেটা মাথায় রাখবেন। ড্রাইভারের নাম্বার আমি এখানেই দিয়ে দিচ্ছি, আর দেখার মধ্যে আপনি কি কি দেখতে পারেন সেটা এবার বলে দিই। 3টে ফলস, বাকথাং ফলস, লাসা ফলস আর বনঝাকরি ওয়াটারফলস। এর মধ্যে বনঝাকরি ওয়াটারফলস কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা ওয়াটারফলস, যেখানে আপনি ফান অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু পেয়ে যাবেন, যেমন জিপ লাইন। ভাড়া পড়বে 100 থেকে 200 টাকার মতো পার হেড। এরপরে আপনি চলে আসুন গনজাং মনেস্ট্রি, গ্যাংটকের একটা অত্যন্ত ওয়েল মেইনটেইন মনেস্ট্রি, যেখানে দাঁড়িয়ে মনেস্ট্রির ভিতরের খুব সুন্দর কারুকার্য ও শিল্প দেখে আপনার মন কিন্তু ভরে যাবে। নেক্সট লোকেশন তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ ভিউ দেখা যায়, সেটা খালি চোখে অথবা দূরবীন লাগিয়েও দেখতে পারেন। ভিউ পয়েন্টের টিকিট ভাড়া আমাদের যদিও লাগেনি, তবে দূরবীন দিয়ে দেখার জন্য 20 টাকা করে ভাড়া লাগবে। যদিও কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু আমরা পাইনি, কারণ মেঘ ছিল। এরপরে আপনি চলে আসুন প্ল্যান্ট কনজারভেটরি। দারুণ রং বেরঙের অর্কিডের দেখা কিন্তু মিলবে আপনাদের। প্ল্যান্ট কনজারভেটরি দেখা হয়ে গেলে আপনাদের সামনে এবার পড়বে গণেশ টক, একটা বেশ সুন্দর করে সাজানো গণেশ ঠাকুরের মন্দির। এখান থেকে এবার আপনারা চলে আসুন হনুমান টকে। এখানেও মন্দির দর্শনে প্রচুর মানুষ আসেন। আর সবশেষে যেটা বাদ দিলে গ্যাংটক ঘোরা আপনার ইনকমপ্লিট, সেটা হলো রোপওয়ে। দেওরালি থেকে নামনাং রোড অব্দি আপ অ্যান্ড ডাউনে আপনার পার হেড ভাড়া পড়বে 153 টাকা। তবে আপনাকে আসতে হবে সকাল 9:30 থেকে সন্ধে 6টার মধ্যে। আর এই রোপওয়ের সাথে সাথে কিন্তু আপনার গ্যাংটকের সাইট সিইং শেষ, আর আপনারাও এবার ফিরে আসুন আপনাদের হোটেলে পরের দিনের ট্রিপ প্ল্যান করবার জন্যে। এবার কি ভাবছেন, আপনার ছুটি শেষ নাকি হাতে আরো একটা দিন আছে?
তাহলে বলবো চট করে একবার পারমিট বানিয়ে ইস্ট সিকিমটা সাইট সিইং করে আসুন, যেখানে আপনার দেখার তালিকায় পড়বে 13,000 ফিট হাইটে ছাঙ্গু লেক, আর তারপরেই 14,140 ফিট হাইটে ভারত চায়না বর্ডারের নাথুলা পাস, আর তার সাথে সাথে নিউ বাবা হরভজন সিং এর মন্দির। এরপর আপনি ফিরে আসতেই পারেন গ্যাংটকে, আর গ্যাংটকে সেদিন কাটিয়ে পরের দিন আরাম করে এনজিপির পথে রওনা হয়ে পড়ুন। আর যদি লাচেনের রাস্তা খোলা পান তাহলে আমাদের মতো লাচুং থেকে গ্যাংটক না ফিরে চলে যান লাচেন, আর পরদিন সেখান থেকে কালাপাত্থর আর গুরুদংবাল লেক দেখে গ্যাংটক ফিরে আসুন, আর তারপরের দিন এনজিপি। বাই দ্য ওয়ে, এই পুরো ট্রিপে একটা কথা কিন্তু বলা হয়নি, এনজিপি টু গ্যাংটক, গ্যাংটক টু লাচুং, লাচুং টু লাচেন, যেভাবেই আপনারা ঘুরুন না কেন, গাড়ি বুক করা থাকলে কিন্তু প্রতিদিনের হিসেবে প্রায় 4,000 থেকে 4,500 টাকা খরচা হতে পারে আপনাদের। যদিও 0 পয়েন্ট কিংবা নাথুলা বা কালাপাত্থর দেখবার খরচ কিন্তু এক্সট্রা পড়তে পারে, সেটা কথা বলে নেবেন। আর খরচ বাঁচাতে চাইলে শেয়ার গাড়ির প্ল্যান করতে হবে আপনাদের, তাহলে পার ডে পার হেডে প্রায় 500 থেকে 700 টাকায় যাতায়াত কমপ্লিট হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কি ভাবছেন, যাবেন নাকি নর্থ সিকিম, নাকি ইস্ট সিকিম যাবেন বলে ভাবছেন? যদি ইস্ট সিকিমে ট্যুর করতে হয় তাহলে একটু ওয়েট করুন, দেখতে থাকুন আমাদের ব্লগ, সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল। আমরা খুব জলদি হাজির হব ইস্ট সিকিমের ডিটেলস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।